যে মশাল প্রজ্বলিত হয়েছে গোপালগঞ্জে তা কিন্তু দিক বিদিক ছড়িয়ে পড়ছে তড়িৎ গতিতে, এবং এইটি আপনার সারা দেশকে গোপালগঞ্জময় করে তুলতে যদি আমরা দেখি তাহলে আমি কিন্তু অবাক হব না। সুতরাং সাধু সাধা আজকে যে কারফিউ এবং 144 ধারা প্রত্যাহার করা হলো, সেটি আসলে প্রথম বারের মতো পরাজয় ঘটলো শ্রীমান পিনাকি ভট্টাচার্যের। আন্তর্জাতিক সম্প্রদায় কোলে বসে ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল আপনার প্যারিসে বসে যে ধৃষ্টতা তিনি দেখিয়েছেন, এর মাসুল তাকে কিন্তু দিতে হবে। আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে তাকে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটি ভঙ্গ করে তিনি আমাদের যে দূতাবাস আছে সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করেছেন, এবং কেউ কেউ বলছেন যে তিনি ইতিমধ্যে ফ্রান্স ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছেন। রাজা রানী হচ্ছে হলো ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের সেনাপ্রধান, আর এদের প্রিন্স এবং প্রিন্সেস হচ্ছে শাহজাদিরা হচ্ছে এনসিপি গ্যাং। এদেরকে মাত্র 10 মিনিট সময় দিয়েছে, ওই সেনা পাহারা কাজ খাটতেছে না, ট্যাঙ্কের পাহারা কাজ খাটতেছে না, বিজেপি এবং বিশেষ বাহিনী পুলিশ তো খাটতেই আছে না। এরা তো আর্মি নিয়ে যেতে পারে না, পুলিশ নিয়ে কিভাবে যাবে? তো আমাদের দেশে এখন যা ঘটতেছে, এই যে গোপালগঞ্জ থেকে উল্টে গেল দাবার গুটিটা, এখন উল্টিতেই থাকবে। শেষ মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ধরে রাখা এত সহজ হবে না। আর যদি তিনি টিকে যেতে পারেন তবে বাংলাদেশের দুর্ভিক্ষ, যুদ্ধ এবং গৃহযুদ্ধ অনিবার্য। 32 নম্বর ঢাকাবাসীর চোখের সামনে দুইবার আক্রান্ত হয়েছে, আমরা কেউ কিচ্ছু করিনি, তাকিয়ে দেখেছি, এবং সেটি পিনাকি ভট্টাচার্যকে উৎসাহিত করেছে। তার যে স্পেন্সার, তার যে শিষ্য, তার মেন্টরশিপে যারা আছেন তাদেরকে উজ্জীবিত করেছে, এবং এই যে আপনার সহ্য করাটা তাদের জন্য অ্যাক্সেস কি হিসেবে কাজ করেছে। এই লোকটা ভেরি মিস্টেরিয়াস না, শুধু মিস্টেরিয়াস হলে তো আকাঙ্ক্ষা পাবে, বিপজ্জনক ব্যক্তি। কারণ দেখেন, সে গণজাগরণ মঞ্চ করলো, সাইদিকে হত্যা করাইলো, গোলাম আজমকে ফাঁসির কাস্টে ঝুলাইতে গিয়ে যাবজ্জীবন জেল দিল, কাদের মোল্লাকে ঝুলাইলো, নিজামীকে ঝুলাইলো, আর সেই দলের সাথে তার এত সুন্দর প্রীতি। আমি ভাবতে হবে লোকটা সফল নিঃসন্দেহে। তিনি একই সাথে আওয়ামী লীগকেও তিনি এখন নিষিদ্ধ করলেন, আগে জামাতকে ফাঁসি দিয়ে ঝুলাইলেন, তখন তিনি ছিলেন আমারও নেতা। এখন আমি তো বললাম আগে, আমি কোনো কর্মী ছিলাম, নেতা ছিলাম না। অনেকেই বলছেন রাজনীতির মোড় ঘুরিয়ে দিল গোপালগঞ্জ, এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করা শুরু করেছে। এই ক্ষেত্রে আমরা দেখলাম বিএনপির তরফ থেকে কোটালীপাড়া বিএনপি কঠিন অভিযোগ করেছে যে গণহারে গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জ। ইতিমধ্যে গোপালগঞ্জ থেকে কারফিউ এবং 144 প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনি কিভাবে দেখছেন রাজনীতির মোড় ঘোরার প্রেক্ষাপটটাকে, কিভাবে দেখছেন? দেখুন, গোপালগঞ্জ হচ্ছে ব্যাস্টিয়ন অফ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ হচ্ছে সেই দল যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে এবং স্বাধীনতা লাভ করা গেছে। এটি ইতিহাসের অমোঘ সত্যি। আপনি যতই রিসেট বাটন ব্যবহার করেন না কেন, এটি মুছে ফেলা সম্ভবপর নয়। গোপালগঞ্জবাসী সেই জানানটি সবাইকে, বিশ্ববাসীকে প্রদান করলেন। আপনার প্যারিসে বসে আপনার শ্রীমান পিনাকি ভট্টাচার্য 32 নম্বরের ঐতিহাসিক জাদুঘরটি ধ্বংস করার ক্ষেত্রে 2 দফায় যে ভূমিকা পালন করেছিলেন, সেটি গোপালগঞ্জে এসে মার খেয়ে গেছে, এবং সে কারণে তিনি গোসা করে আবার নতুন স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যে বঙ্গবন্ধুর কথা ধার করে 7 মার্চের ভাষণের সঙ্গে মিল রেখে বলবার চেষ্টা করেছেন যে গোপালগঞ্জবাসীকে ভাতে মারবেন, পানিতে মারবেন, অর্থাৎ ঔষধ, খাদ্যদ্রব্য, তারপর প্রয়োজনীয় নিত্যপণ্য, সেই সঙ্গে আপনার পানি, বিদ্যুৎ, গ্যাস কিচ্ছু দেওয়া হবে না, সব বন্ধ করে দেওয়া হবে। সরকারি যে অফিসগুলো আছে সেখান থেকে কর্মচারীদের প্রত্যাহার করা হবে, এবং আপনার 1 মাসের জন্য এই পরামর্শী অবলম্বন করলে পরে সুরসুর করে গোপালগঞ্জবাসী সারেন্ডার করে ফেলবে। এবং সেই সঙ্গে পাকিস্তান আর্মি যেমন ঠিক করেছিল আপনার ওই শান্তি কমিটি গঠন করে এক ধরনের
বাতাবরণ খুলবার চেষ্টা করেছিল যে যারা টো করবে, যারা কোঅপারেট করবে তাদের আপনার বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হবে। সেরকম ভাবে তিনি আহ্বান জানিয়েছেন যে মেইন স্ট্রিম পপুলেশনের সঙ্গে গোপালগঞ্জবাসীর এই শেষ সুযোগ আপনার সংযোগ স্থাপন করার, তা না হলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং বিচ্ছিন্ন হলে পরে তাদের অ্যালাউ করা হবে আপনার চলে যেতে। আপনার আইবেরিয়ান পেনিনসুলায় যে কাজটি করা হয়েছিল, মুহূর্তের চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল আর ফিরে আসা যাবে না। এবং সেটি গোপালগঞ্জে শ্রীমান পিনাকি করবার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন 1 মাস পরে তার ভাবাদর্শের সৈনিকেরা গোপালগঞ্জে গিয়ে সংস্থাপিত হবেন এবং গেড়ে বসবেন। এবং আরেকটি চিন্তা আছে, গোপাল শব্দটি যেহেতু ঠাকুরের নামের সঙ্গে যুক্ত এবং গোপালগঞ্জ যেহেতু মথুয়া সম্প্রদায়ের পীঠস্থান, সেই কারণে এই জায়গার নাম পরিবর্তন করতে হবে। পাকিস্তান আমলে আপনি নিশ্চয়ই মনে আছে নেত্রকোনা এবং আশপাশের জেলাগুলোর নাম পরিবর্তন করে নেসারাবাদ, তারপর কায়েদাবাদ এই ধরনের নামকরণের চেষ্টা চলেছিল। আপনার আমাদের পুরনো শহরের কায়েতটুলির নাম পরিবর্তন করে জাহানারার নামে নাম রাখা হয়েছিল। সেই রকম একটি প্রয়াসও মাথার মধ্যে শ্রীমান পিনাকি ভট্টাচার্যের আছে। এখন যার ওই রসে তার জন্ম, তার রক্ত কিন্তু কথা বলছে। ফলে আমরা সেই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এবং আমার ধারণা আজকে যে কারফিউ এবং 164 ধারা প্রত্যাহার করা হলো, সেটি আসলে প্রথম বারের মতো পরাজয় ঘটলো শ্রীমান পিনাকি ভট্টাচার্যের। আন্তর্জাতিক সম্প্রদায় কোলে বসে ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল আপনার প্যারিসে বসে যে ধৃষ্টতা তিনি দেখিয়েছেন, এর মাসুল তাকে কিন্তু দিতে হবে। আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে তিনি তাকে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটি ভঙ্গ করে তিনি আমাদের যে দূতাবাস আছে সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করেছেন। এবং কেউ কেউ বলছেন যে তিনি ইতিমধ্যে ফ্রান্স ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছেন। কারণ রাহুল আনন্দ, যিনি আপনার জলের গানের দলনেতা, তাকে এক কাপড়ে বের করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার বাসা থেকে। তা না হলে তার প্রাণ সংশয় ঘটতো। তার যে বসত বাড়িতে তিনি থাকতেন, জমিলা এবং আইনুল মহোদয়ের বাসভবনে ভাড়াটে হিসেবে, সেই বাড়িটি 100 বছরের পুরনো বাড়ি, তা বর্ষীভূত করে দিয়েছেন আপনার পিনাকি ভট্টাচার্য। ফলে যদি কখনো এর বিচার আচার হয়, তিনি হবেন হুকুমের 1 নম্বর আসামি। তার নেতৃত্বে 2বার হামলা হয়েছে এবং সাফল্যের সঙ্গে, যেহেতু একেবারে ইট কাঠ সব করিবর্গা পর্যন্ত খুলে ফেলতে সক্ষম হয়েছেন, তার সাহস আরো বেড়ে গেছে। তিনি ভেবেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধের একই আপনার অবস্থা ঘটাবেন, সেখান থেকে এখন তাকে বাধ্য হয়ে হয়তো রিট্রিট করতে হবে এবং এটি ছিল অনিবার্য। ধন্যবাদ। একেবারে আমরা যদি একটু শেখ ফরিদ আপনার কাছ থেকে শুনি, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো হরতাল রেখেছিল। গোপালগঞ্জকে তারা বলছে গোপালগঞ্জ জেনোসাইড বা গোপালগঞ্জ গণহত্যা, এর প্রতিবাদে তারা হরতাল ডেকেছে। এই গোপালগঞ্জ কিন্তু রাজনীতির মুডটা ঘুরিয়ে দিল। আজকে আমরা দেখলাম যে নাহিদ ইসলাম বলছেন তাদের রাজনীতি ডিফিকাল্ট হয়ে গেছে, তাদের সবকিছু ডিফিকাল্ট হয়ে গেছে। তাদের সভা সমাবেশ মানে হচ্ছে পুলিশ, র্যাব, আর্মি, সাহায্যযান, সোয়াত, ডগ স্কোয়াড। ধন্যবাদ আপনাকে, সেই সাথে স্যারকে আমার সালাম এবং আমাদের আরেকজন অতিথি আপনাকেও আমার সালাম, সেই সাথে দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনি ঠিকই বলেছেন যে বর্তমান বাংলাদেশে কিন্তু গোপালগঞ্জ এখন পুরো রাজনীতির মোড়টাকে শুধু ঘুরিয়ে দেয়, আপনাকে বলতে পারেন ঠিক প্লেটটা উল্টে দিয়েছে, ঠিক উল্টে দিয়েছে। আপনি দেখেন স্যার এইখানে, স্যার সবসময়ই আমাদেরকে নতুন ইনফরমেশন দেন এবং চিন্তার খোরাক দেন। এই যে আরেকটা কথা এখানে আসলো যে পিনাকি ভট্টাচার্য, আমি বিকৃত নাম, স্যার থাকলে আমি বিকৃত নাম উচ্চারণ করি না, কারণ পরে আবার স্যারকে দায়, আমার দায় স্যার দিয়ে দিবে যে আমরা নাম উচ্চারণ না করে আলোচনা করতে পারি আর কি। সেই
সেই প্যারিসের সেই মহান বিপ্লবী নেতা যেভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন একজন, যদিও তাকে স্যার যেটা বললেন যে তার তার জন্মের মানে তার জন্ম নিয়ে যেভাবে কথাটা বললেন আমি ওইভাবে বলতে চাচ্ছি না, সেগুলো তিনি প্রতিদান দিচ্ছেন। কারণ এখন অনেকেই সন্দেহ করতেছে তিনি আসলে হিন্দু পরিবারের কিনা। কারণ আপনি দেখেন এই গোপালগঞ্জের নাম তিনি বদলাতে চান, গোপালগঞ্জকে ধ্বংস করে দিতে চান। তার যত রাগ শেখ মুজিব বঙ্গবন্ধু জাতির পিতার সাথে শব্দের যত কিছু জড়িত, তার এত ক্ষোভ বুঝলাম না। অথচ এই ভদ্রলোক এই জালিয়াত ডাক্তার সাহেব যিনি বেশ কয়েকটা বাংলাদেশের চিকিৎসার কারণে তার ভুল ট্রিটমেন্টে তার ভুল ওষুধের কারণে বেশ কিছু সংখ্যক মারা গেছেন, সেই ব্যক্তিটি পালিয়ে গেল বাংলাদেশ থেকে। যিনি গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা, আমিও গণজাগরণ মঞ্চের একজন সাধারণ কর্মী, তিনি ছিলেন আমাদের মহান নেতা পিনাকি ভট্টাচার্য। তিনি এখন প্যারিসে বসে যেভাবে তিনি জামাত প্রেম দেখান, যেভাবে তিনি ভারত বিদ্বেষ দেখান, পাকিস্তান প্রেম দেখান, আমরা বুঝতে পারতাছি না এই লোকটাকে। স্যার আমার মনে হয় এই লোকটা ভেরি মানে মিস্টেরিয়াস, না শুধু মানে মিস্টেরিয়াস হলে তো আকাঙ্ক্ষা পাবে, বিপজ্জনক ব্যক্তি। কারণ দেখেন সে গণজাগরণ মঞ্চ করলো, সাইদিকে হত্যা করাইলো, গোলাম আজমকে ফাঁসির কাস্টে ঝুলাইতে গিয়ে যাবজ্জীবন জেল দিল, কাদের মোল্লাকে ঝুলাইলো, নিজামীকে ঝুলাইলো, আর সেই দলের সাথে তার এত সুন্দর প্রীতি। আমি ভাবতে হবে লোকটা সফল নিঃসন্দেহে। তিনি একই সাথে আওয়ামী লীগকেও তিনি এখন নিষিদ্ধ করলেন, আগে জামাতকে ফাঁসি দিয়ে ঝুলাইলেন, তখন তিনি ছিলেন আমার নেতা। এখন আমি তো বললাম আগে আমি গণজাগরণ কর্মী ছিলাম, নেতা ছিলাম না। আমাদের নেতা যদি ইমরান এই সরকার ছিলেন, পাশাপাশি তারাও সেই সংগঠক যারা এই গণজাগরণ মঞ্চটা গড়েছিলেন। এবং তার অনেক বক্তব্য আছে কিভাবে তিনি জামাতকে এই দেশে নিষিদ্ধ করতে চান, কিভাবে জামাতের আকাম কুকাম তুলে ধরেছেন, সকল রেকর্ড আছে। সেই ব্যক্তিটি এখন গোপালগঞ্জ শব্দ শুনলেই তার খারাপ লাগে। অথচ হিন্দু ধর্মাবলম্বী যারা বা হিন্দু সম্প্রদায়ের কাছে গোপাল শব্দটা খুবই শ্রুতি মধুর এবং পবিত্র হওয়ার কথা, মানে যারা হিন্দু সম্প্রদায়, কারণ তারা গোপাল তাদের এক অবতারের না, শুধু ভগবানের নাম বলে মনে করে। সেই গোপালগঞ্জকে তিনি আজ পর্যন্ত কোনো মুসলমানকে আমি শুনলাম, 2-4 জন মৌলবীর মুখে শুনতাম, এমনি সেটা আলাদা কথা, কিন্তু পিনাকি সাহেব যখন বলেন যে নাম পাল্টে ফেলবেন, এই যে সাম্প্রদায়িক উস্কানি এবং সারা দেশে যত ঝগড়া ফেসাদ বুলডোজার চালানো থেকে শুরু করে, এবং আমার তো মনে হয় আসলে কি জানেন, তিনি একটি অ্যাম্বাসিতে একবার গিয়েছিলেন, তখন তিনি বাংলাদেশে, আমার সে সময় সন্দেহ হয়েছিল যে একজন কমিউনিস্টকে একটি পুঁজিবাদী রাষ্ট্রের অ্যাম্বাসিতে যখন তিনি প্রবেশ করেছিলেন, তখনই আমি ষড়যন্ত্রের গন্ধটা পেয়েছিলাম। আমি অনেক সিনিয়র নেতা যারা আছেন আওয়ামী লীগ, বিএনপি এবং কমিউনিস্ট পার্টি করেন, বামপন্থী রাজনীতি অন্য দল, তাদের আমি বলেছিলাম যে একজন বামপন্থীকে একটি পুঁজিবাদী অ্যাম্বাসিতে যে এইভাবে দাওয়াত দিয়ে নিয়ে গেল, অখ্যাত একটি, তখন তো সে এত খ্যাত নয়, অখ্যাত, তখনই আমার সন্দেহ হয়েছিল যে একটা কিছু ঘটতে পারে দেশে। তখন আমি বুঝতে পারলাম না যে এখন দেখি তিনি তাদের কথাগুলো, তাদের মেটিকুলাস প্ল্যানগুলি বাস্তবায়ন করার জন্য যা ইচ্ছা তাই করতেছেন। আপনার হয়তো মনে আছে যে একজন আছেন আর একজন বিএনপির একজন নেতৃত্ব, তাকে বলেন যে তিনি যে আসলে কার পারপাস সার্ভ করেন এটা বোঝা বড় মুশকিল। তো আমাদের বাংলাদেশে তিনি যা করতেছেন এবং তার কথায় যারা এগুলো মানতেছে, তারা জানে না যে তারা কি একটা খাদের ভিতরে পড়ে যাচ্ছে। এটা যখন পড়ে অর্ধেক তো অলরেডি বাংলাদেশ অলরেডি পড়ে গেছে এবং সামনে আরো পড়বে, তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আর আপনি যেটা বললেন গোপালগঞ্জ, শুধু এটা আমি আমার ভাষায় বলি, এটা শুধু ঘুরিয়ে দিন, উল্টে দিয়েছে। আজকে হয়তো আপনি জেনে গেছেন সর্বশেষ খবর যে রাঙামাটি নাকি যে পাহাড়ে, সেখানে গেলে তাদের 10 মিনিটের আলটিমেটাম দিয়েছে। 10 মিনিট। যারা এই শাহজাদা সাহেবেরা, এরা হচ্ছে প্রিন্স, হচ্ছে রাজা, হচ্ছে হলো রাজা রানী, হচ্ছে হলো ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের সেনাপ্রধান, আর এদের প্রিন্স এবং প্রিন্সেস হচ্ছে শাহজাদিরা হচ্ছে এনসিপি গ্যাং। এদেরকে মাত্র 10 মিনিট সময় দিয়েছে। ওই সেনা পাহারা কাজ খাটতেছে না, ট্যাঙ্কের পাহারা কাজ খাটতেছে না, বিজেপি এবং বিশেষ বাহিনী পুলিশ তো খাটতেই আছে না। এরা তো আর্মি নিয়ে যেতে পারে না, পুলিশ নিয়ে কিভাবে যাবে? তো আমাদের দেশে এখন যা ঘটতেছে, এই যে গোপালগঞ্জ থেকে উল্টে গেল দাবার গুটিটা, এখন উল্টিতেই থাকবে। শেষ মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ধরে রাখা এত সহজ হবে না। আর যদি তিনি টিকে যেতে পারেন, তবে বাংলাদেশের দুর্ভিক্ষ, যুদ্ধ এবং গৃহযুদ্ধ অনিবার্য। ধন্যবাদ। আমি একটু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে আরেকবার আসতে চাই। বিএনপি ইতিমধ্যে কোটালীপাড়া বিএনপি যে প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা বলেছে যে জুলাই পদযাত্রার নামে গোপালগঞ্জে যে এনসিপির সমাবেশ ছিল, সেটাকে ঘিরে যে কারফিউ, তারপর 144 গ্রেফতার, গণগ্রেফতার, এবং সেখানে আপনার
নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, তারা অভিযোগ করেছেন। এবং ইতিমধ্যে 4টি মামলায় 6,000 মানুষকে আসামি করা হয়েছে, প্রায় 6,000, 4,800 বা 600 এরকম, প্রায় 6,000, 5,800 বা 600, প্রায় 6,000 মানুষকে আসামি করা হয়েছে। এটা কিসের আলামত আসলে? এবং বিএনপি যে অভিযোগ করলো, তারা কি বিএনপিও কি সরকারের বিরুদ্ধে এখন অবস্থান নিতে শুরু করছে নাকি, করছে কিনা? দেখুন, আপনি যে শোটা করছেন অ্যাঙ্কর হিসেবে, ওই অজ্ঞাত নামা যাদের তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এই বিষয়গুলো খুব মিটিকুলাসলি আপনার বোঝেন এবং জানেন আমাদের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি আইনের ছাত্র, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস। পাকফোকর কোথায় কি আছে না আছে সব তার জানা। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার যে প্যানেলটি আছে আপনার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তার অন্যতম কর্ণধার তিনি, এবং তাকে সসম্মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 তারকা জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল চৌধুরী তাকে আদিল ভাই বলে সম্বোধন করেন। মানে কতটা আপনার বিনম্র শ্রদ্ধায় তার নামটি উচ্চারণ করেন সেটা থেকেই বোঝা যায় যে হু ইজ দ্য বস। সুতরাং আপনার তার গলায় যেহেতু মার্কিন অনেকগুলো মেডেল আছে, সুতরাং তিনি ভাবছেন যে তিনি আপনার ডিপ স্টেট অফ দ্য সুপার পাওয়ারের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে। সেই জন্য আপনার সতর্ক হতে হবে, কারণ তা না হলে পরে আপনি ভাববেন যে আপনাকে আমরা সতর্ক করলাম না কেন। এখন মূল বিষয় হচ্ছে কন্ট্রোল রোধ করা, এবং কোনোভাবে যাতে গোপালগঞ্জে এখন আপনার আমার এখানে আমরা যে 4 জন উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের মধ্যে প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ধারণা মোতাবেক দ্রোহ বলে যে উপাদানটি আছে, এটা বাঙালিয়ানার সঙ্গে যুক্ত, তা বিরাজমান। সে কারণেই যত চোখ রাঙানি হোক, যত আপনার ভ্রুকুটি আমাদের দেখানো হোক না কেন, আমরা কিন্তু এই ডিফারেন্স শো করব, দেখিয়ে যাব। এখন এখানে যত রকমের ছলাকলাই করা হোক না কেন, তা কিন্তু আসলে সত্যি প্রকাশের যে ব্যাপারটা সেটাকে আটকে রাখতে পারবে না। বাংলাদেশের ইতিহাস সঙ্গে যুক্ত গোপালগঞ্জের ইতিহাস, এবং গোপালগঞ্জ যে পীঠস্থান সেটি আপনার সবাইকে এবার আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 32 নম্বর ঢাকাবাসীর চোখের সামনে 2বার আক্রান্ত হয়েছে, আমরা কেউ কিচ্ছু করিনি, তাকিয়ে তাকিয়ে দেখেছি, এবং সেটি পিনাকি ভট্টাচার্যকে উৎসাহিত করেছে। তার যে স্পেন্সার, তার যে শিষ্য, তার মেন্টরশিপে যারা আছেন তাদেরকে উজ্জীবিত করেছে, এবং এই যে আপনার সহ্য করাটা তাদের জন্য অ্যাক্সেস কি হিসেবে কাজ করেছে, এবং সেই বলে বলিয়ান হয়ে তারা কিন্তু বাঘের গর্জন নিয়ে গোপালগঞ্জে ছুটে গেছেন, মার্চ টু গোপালগঞ্জ। এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এই গোপালগঞ্জের নিরীহ মানুষজন তারা প্রতিবাদ মুখ হয়ে উঠেছেন, তারা আপনার প্রতিরোধ গড়ে তুলেছেন। তার ফলে আপনার প্রথমে তাদের আশ্রয় নিতে হয়েছে পুলিশ সুপারের অফিসে, তারপর সেখান থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় সাজোয়া জানে করে বেড়ালের মতো মাথা নিচু করে চলে আসতে হয়েছে গোপালগঞ্জ থেকে। এবং তার প্রতিক্রিয়ায় আপনার চট্টগ্রাম বলেন, কক্সবাজার বলেন, পার্বত্য এলাকায় বলেন, সর্বত্র কিন্তু তারা এখন প্রতিরোধের সম্মুখীন। এখন যে মশাল প্রজ্বলিত হয়েছে গোপালগঞ্জে, তা কিন্তু দিক বিদিক ছড়িয়ে পড়ছে তড়িৎ গতিতে, এবং এইটি আপনার সারা দেশকে গোপালগঞ্জময় করে তুলতে যদি আমরা দেখি, তাহলে আমি কিন্তু অবাক হব না। সুতরাং সাধু সাধা, ধন্যবাদ। তার মানে গোপালগঞ্জ হচ্ছে প্রতিরোধের কেন্দ্রবিন্দু, এখান থেকেই প্রতিরোধ জন্ম হলো, সেটি ছড়িয়ে পড়ছে দেশব্যাপী, সেটাই আপনি বলতে চাচ্ছেন।